নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। রাজ্যে একের পর এক গণপ্রহারের ঘটনা ঘটছে। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, প্রতিদিন কখনো ছেলে ধরা সন্দেহে, কখনো চুরির সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটছে। এবং খাস কলকাতাতেই আমরা দেখলাম মুচিপাড়া থানা এলাকায় একটি হস্টেলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মেরে ফেলা হলো। কি কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং প্রাণহানির ঘটনা মাঝে মাঝেই আমাদের নজরে আসছে, কি কারণে মানুষ এভাবে আইন হাতে তুলে নিচ্ছেন, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং বিষয়টি যথেষ্ট ভাবাচ্ছে, কারণ ঘটনার রাশ টানা যাচ্ছে না কোনোভাবেই। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত সুর, এপিডিআর এর সাধারণ সম্পাদক, এবং রয়েছেন সাইক্রিয়াট্রিক কাউন্সিলর মোহিত রণদীপ রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার রণদীপ, আপনার কি বক্তব্য? কি কারণে মানুষ এভাবে আইনকে হাতে তুলে নিচ্ছে? দেখুন, কারণ অনেক। প্রথম যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের মানে আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে হিংসা বলুন, আগ্রাসন বলুন, খুব নতুন নয়। আমাদের সমাজে সর্বত্র হিংসা এবং আগ্রাসনের নানান প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আমরা পারিবারিক হিংসার ঘটনা দেখতে পাই, আমাদের প্রতিবেশে যে ঘটনাগুলো একের পর এক ঘটতে থাকে। স্কুলে আমরা হিংসার ঘটনা দেখতে পাই, স্কুলে ছাত্রদের উপর যখন মারধর হয় সেটাও এক ধরনের হিংসাই। তারপর ধরুন রাজনৈতিক কারণে এই যে সাম্প্রতিক ভোটের সময়তেও আমরা দেখেছি যে হিংসার ঘটনা কেমন করে দেখা যায়। সর্বত্র হিংসার একটা প্রকোপ রয়েছে আমাদের সমাজ জুড়ে, এবং হিংসা কোথাও একটা সামাজিক মান্যতা পেয়ে যায় যখন আমরা দেখি যে আইন ব্যবস্থা হিংসা সম্পর্কে নীরব বা নিশ্চুপ। কোনো কোনো হিংসার ক্ষেত্রে তারা অত্যন্ত সক্রিয়, কোনো কোনো ক্ষেত্রে প্রায় চোখ বুজে থাকেন। তো এই চেহারাটা আমরা দেখতে পাই। পক্ষপাত একটা কাজ করে, শাসন ক্ষমতায় যারা যখন থাকেন তখন তাদের প্রতি একটা পক্ষপাত আমাদের আইন ব্যবস্থা বলুন বা প্রশাসনিক ব্যবস্থা বলুন তাদের রয়েছে। এবং আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের ভেতরে মানে সকাল থেকে রাত অব্দি প্রত্যেকটা মুহূর্তে আমরা নানান রকমের অনুভূতির মধ্যে দিয়ে যাই। সেই অনুভূতিগুলোর মধ্যে ভালো লাগার অনুভূতি যেমন কিছু থাকে, অনেক বেশি থাকে খারাপ লাগা বিভিন্ন অনুভূতি। আমাদের বিরক্তি, রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ, টেনশন, নানান কিছু। এই সব অনুভূতি আমরা যে সব বাইরে প্রকাশ করতে পারি তা নয়, আমাদের ভেতরে জমতে থাকে। এবং সেই জমতে থাকা অনুভূতি কোনো কোনো বিশেষ পরিসরে বিশেষভাবে যখন আমরা যূথবদ্ধ হই তখন কখনো কখনো সেটা এরকম একটা বিকৃত প্রকাশের পথ খুঁজে নেয়। তখন সাধারণ মানে যাকে মারা হচ্ছে এটাকে সাইকোলজির ভাষায় বলে ব্যান্ড ওয়াগন এফেক্ট বা মনস্তাত্ত্বিক একটা প্রক্রিয়া। ব্যান্ড ওয়াগন মানে ওই যে আমরা জানি না যে যারা মানে আপনার ব্যান্ড বাজাতে বাজাতে যাওয়া হয় বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদিতে। তো এক্ষেত্রে যেটা হয় যে যখন এই ধরনের হিংসার ঘটনা ঘটে অনেকে জুড়ে যান যাদের কোনো সম্পর্ক নেই ঘটনার সঙ্গে। তারা হঠাৎ করে এসে দেখছেন যে কিছু লোকজন কোনো একজনকে ধরে হয়তো বা দুজনকে ধরে মারধর করছে, তার মধ্যে জড়িয়ে গেলেন। কারণ বা এর পেছনে কি কারণ রয়েছে, এর পরিণতি কি হতে পারে, কোনো কিছু না ভেবেই একটা শর্টকাট একটা পদ্ধতি নিয়ে নিলেন যে না, এই মানুষগুলো যে মারধর করছে নিশ্চয়ই কোনো একটা ন্যায্যতা আছে, তাদের সঙ্গে জুড়ে গিয়ে মারধর করা। তার অন্য যে হতাশাগুলো রয়েছে সেই হতাশাগুলো তখন বলতে পারেন যে চ্যানেলাইজ হচ্ছে এইভাবে কোনো একজনকে ধরে পিটিয়ে দেওয়ার মাধ্যমে। আর যদিও এই মবের মধ্যে তো অনেক রকমের মানুষ থাকেন, কিছু মানুষ থাকেন যারা পাড়ার দাদা, পাড়ার মাস্তান, তাকে তার এলাকায় তার নিজের আধিপত্য কায়েম রাখতে হয় এইভাবেই, এবং তিনি জানেন যে এইভাবে এলাকার শাসক হয়ে উঠতে পারেন। তিনি এলাকার শাসক হিসাবে তাকে চিহ্নিত করতে পারে লোকজন যদি তিনি এই ধরনের ঘটনায় কোট আনকোট যাকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হচ্ছে তাকে মারধর দিয়ে শাস্তি দিয়ে নিজের একটা প্রতিষ্ঠা কায়েম করা। এবং তার কিছু ফলোয়ার থাকেন, তার সঙ্গে জুটে যান এই ব্যান্ডওয়াগন যাদেরকে বলছি আর কি, যারা ঘটনার আগু পিছু না ভেবে না জেনে নিজেরা যুক্ত হয়ে পড়ছেন।
তো এইটা একটা দিক, যে হিংসা আমাদের সমাজে নানানভাবে গ্রাহ্যতা পায়, যুক্তিগ্রাহ্যতা পায় বলুন, বা এটাকে প্রশ্রয় দেওয়া হয়। আমরা ইলেকশনের সময় যে বাহিনীকে ভোট করতে দেখি, তারা সারা বছর চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন এমনটা তো নয়। তাদের মাঝে মধ্যে প্র্যাকটিস বজায় রাখতে হয়, নিজেদের আধিপত্য দেখাতেও হয়। সেগুলোর প্রয়োজনে তাদের বিভিন্ন সময়তে মারধরের রাস্তায় নামতে হয়। প্রতিপক্ষকে কখনো কখনো এই ধরনের কোনো সাধারণ অপরাধ যিনি করছেন বা করছেন না, অপরাধের নামে তাকে ধরে পিটিয়ে দেওয়া হচ্ছে। নিরীহ মানুষ বহু ক্ষেত্রেই এই মারধরের শিকার হচ্ছেন। কখনো হয়তো মোবাইল চুরি কিংবা কোনো সাধারণ গরু চুরি। ডায়মন্ড হারবারে এরকম একটা ঘটনা ঘটেছিল যে একজন ছাত্রকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। কি অপরাধে? না গরু চুরির অপরাধে। তিনি গরু চুরি করেছেন, সেই অপরাধে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। পরে যেটা দেখা যায় যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে মারা হয়েছে। যারা সেই অপরাধে যুক্ত ছিলেন তারা কি আজ অব্দি কোনো শাস্তি পেয়েছেন? কিংবা ধরুন কোরপান শাহ নীলরতন সরকার হাসপাতালের আবাসিক যারা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, তাদের হাতে কোনো শাস্তি এখনো পর্যন্ত হয়নি। তো একেবারেই আমরা যেটা দেখেছি যে আইন কোনো কোনো ক্ষেত্রে একেবারে চোখ বুজে থাকে, তার একটা পক্ষপাত আছে, সে নীরব থাকে, প্রশ্রয় দেয় এগুলোকে। এইগুলোর মাধ্যমেই প্রশ্রয় পায় বলেই আজকে উদয়ন হোস্টেলের ছেলেরা একজন একেবারে নিরপরাধ মানুষকে ধরে পিটিয়ে মেরে ফেলতে পারে। এবং শুধু তাই নয়, অপরাধী যতটা ভাবতে পারে তার থেকেও দূরে এরা ভাবতে পারেন, এবং তারা সিসিটিভি ফুটেজ সমস্ত উড়িয়ে দিয়েছিলেন। এটা কি করে সম্ভব? এবং এই ঘটনাগুলো ঘটে যখন প্রশাসন নীরব থাকে, প্রশাসনের পক্ষপাত থাকে। তারা জানেন যে কোন কোন ক্ষেত্রে হাত দেওয়া দরকার, কোন কোন ক্ষেত্রে নয়। যদি প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো অন্য ধরনের সামাজিক কাজকর্মের মানুষ থাকতেন, তাহলে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু যখনই প্রশাসন দেখে যে কোনো একটা তার ক্ষমতার সঙ্গে সংযোগ আছে, এবং খুব স্বাভাবিকভাবেই যারা এই ধরনের অপরাধে যুক্ত হন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ক্ষমতাসীন কোনো না কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর সঙ্গে সংযোগ থাকে, তার ফলে তাদের গায়ে হাত দেওয়া যায় না সহজে। গ্রেফতার হলেও তারা অল্প কিছুদিনেই ছাড়া পান, কারণ সেই কেস দাঁড়ায় না, প্রতিপক্ষ কেউ সাক্ষ্য দিতে সাহস পায় না। তো এই কারণগুলো রয়েছে এর পেছনে। বেশ, আপনার বক্তব্য আরো শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন মানবাধিকার সংগঠন এপিডিআর এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর। রঞ্জিত দা, এই যে ঘটনা পরপর শুনছেন, আপনারা দীর্ঘদিন মানবাধিকার নিয়ে কাজ করছেন, কি মনে হচ্ছে আপনার? এবং পাশাপাশি রাশ কেন টানা যাচ্ছে না এই ঘটনায়? পরপর ঘটে চলেছে। দেখুন, আপনাদের নিশ্চয়ই এটা মনে আছে সেই গণেশের দুধ খাওয়ার কথাটা। গোটা সারা দেশ জুড়ে একই দিনে পাথরের গণেশ সে দুধ খাচ্ছে, এবং সেটা গোটা দেশ জুড়ে কিভাবে হইচই হয়েছিল। একটা পরিকল্পিত গোটা দেশ জুড়ে একটা নেটওয়ার্ক, তারা এই ঘটনাটা ঘটিয়েছিল। তারপর সেটা যারা পুরনো লোক সবারই মনে আছে। আমার এইভাবে আজকে যেভাবে গণপিটুনির ঘটনা ঘটছে, এবং এটা আপনি যদি আরেকটু খেয়াল করে দেখবেন যে এই গণপিটুনির ঘটনা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে ঘটছে তা নয়, গোটা দেশেই কিন্তু একই ধরনের ঘটনা, গণপিটুনির ঘটনা ঘটছে, এবং প্রচুর মানুষ এই নির্বাচনের পরে প্রচুর মানুষ মারা গেছে একই রকম ভাবে গণপিটুনির ঘটনা। তাই আমার এটা মনে হয় কোথাও একটা সংগঠিত চিন্তা, সংগঠিত শক্তি গোটাটার পেছনে কাজ করছে। না হলে এইটা এত বড় এইভাবে পর পর ঘটে যাচ্ছে, এবং আপনি যে কথা বলছেন যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটা না হলে সম্ভব ছিল না। এটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বলে এটা মনে হয়েছে। দ্বিতীয়ত, দেখুন আমাদের যে নেতারা, তাদের তো একটা সমাজে প্রভাব আছে। মানে যারা শাসক দল, বিরোধী দল, বড় বড় নেতা, তাদের ভূমিকাটা আপনি দেখুন। সারা বছর তারা কি বলছে? এনকাউন্টার করে দেবো, পিটিয়ে মেরে ফেলে দেবো, মাথা ভেঙে দেবো। তাদের যারা অনুগামী তাদের বলছে হাত কেটে নে, পা কেটে নে। এই যে হিংসা ক্রমাগত, একেবারে যারা সমাজের দণ্ডমুণ্ডের কর্তা, তাদের যে উস্কানিটা ক্রমাগত তাদের কর্মী বাহিনীকে দিয়ে যাচ্ছে, তার তো কোথাও কোথাও প্রতিফলন ঘটবে।
আপনার রাজ্যের যিনি আজকে শিক্ষার উপমন্ত্রী, তিনি কয়েকদিন আগেই বলেছেন যে তারা ক্ষমতায় এলে এনকাউন্টার করে দেবে, না অনেকবার বলেছেন। দিলীপ ঘোষ কতবার বলেছেন ফাটিয়ে দেবো, হাত পা কেটে নেবো, ইত্যাদি ইত্যাদি। এবং তৃণমূলের নেতারা উদয়ন গুহ তারাও একই ভাষায় কথা বলে যাচ্ছেন। এর আগে আমরা যখন 34 বছর বামফ্রন্টে তাদের নেতাদের কাছেও শুনেছি। এই যে হিংসা ক্রমাগত ভাবে ছড়ানো হচ্ছে, কর্মী বাহিনীকে উস্কানি দেওয়া হচ্ছে, তার প্রতিফলন ঘটে। দ্বিতীয়ত মহিদ্দা একটা কথা বলছিলেন যে হিংসার কথা। দেখুন, সব থেকে বেশি সমাজে হিংসা ছড়ায় হচ্ছে রাষ্ট্র। আপনি কয়েকটা সাম্প্রতিক একটা উদাহরণ আমি আপনাকে দিই। এই যে হকার উচ্ছেদ, দোকানদার উচ্ছেদ, যেভাবে বুলডোজার চালিয়ে বিশাল পুলিশ বাহিনী নামিয়ে যে অসংখ্য মানুষের দোকান ঘর উচ্ছেদ করা হলো, ঘর বাড়ি দোকান ভেঙে তছনছ করে দেওয়া হলো, হকারদের ছাউনি ভেঙে দেওয়া হলো, তার পেছনে যে ভয়ঙ্কর হিংসা রয়েছে। এবং যেভাবে মন্ত্রী, পুলিশ তারা যে ভাষায় কথা বলে, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত যে ভাষায় ক্রমাগত উস্কানিমূলক কথা বলে, তাতে কিন্তু সমাজে হিংসা একরকম ভাবে হবে তা তো নয়। আপনি এই যেভাবে যৌথ বাহিনীর তাণ্ডব, কেন্দ্রীয় বাহিনীর তাণ্ডব, ওটা সমাজের মধ্যে দিবারাত্রি বুটের শব্দ, এবং সামান্য কিছু হলে আজকে সে কবে নির্বাচন হয়ে গেছে, 4 জুন রেজাল্ট বেরিয়ে গেছে, 1 মাস পার হয়ে 2য় মাসে চললো, এখনো কেন্দ্রীয় বাহিনীর প্রচুর বাহিনী রাজ্যে এখনো দাপিয়ে বেড়াচ্ছে। এই যে হিংসা মানে সর্বত্র, তার তো একটা প্রতিফলন সমাজ জীবনে ঘটবে। এগুলো সবই তার প্রতিফলন। তৃতীয়ত ধরুন পুলিশের প্রশ্ন। আমরা যারা একটা মানবাধিকার সংগঠন, একটা ছোট সংগঠন, দীর্ঘদিনের পরিচিত, 53 বছর তার কাজকর্মের পরিধি, প্রতিবাদী যারা রাজনৈতিক কর্মী, আমরা যখন কোনো সংগঠন করি, একটা চিঠি দিই, তারপর থেকে আমাদের পেছনে গোয়েন্দা পুলিশ লেগে থাকে, হয় এসবির লোক, না হলে আইবির লোক। কোন একটা মিটিং করতে যাবে, সেখানে মানে পোশাক পরা তো বটেই, পোশাক ছাড়া মানে অজস্র পুলিশ কর্মী আমাদের পেছনে লেগে থাকে। তাহলে এই যে গোয়েন্দা বাহিনী, তো তারা এই যে ধরুন আমাদের আমি দূরের কথা ছেড়ে দিলাম, এই যে কলকাতায় বউবাজারে এভাবে মোবাইল চুরির জন্য পিটিয়ে মেরে ফেললো, হস্টেলের ভেতর মানে ঢুকিয়ে নিয়ে গেল, সিসিটিভি ফুটেজ মুছে দিল, তার মালিকের কাছে ফোন করে টাকা চাইলো, এত কিছু ঘটে যাচ্ছে, গোয়েন্দা পুলিশের কাছে কোনো খবর নেই। এটা সম্ভব? তাহলে কাদের এই যে জনগণের টাকা এদেরকে পোষা হচ্ছে শুধু প্রতিবাদী রাজনৈতিক কর্মীদের পেছনে লেগে থাকার জন্য? তাহলে পুলিশ সিস্টেম তো ফেল করছে। পুলিশ, আপনি দেখবেন পুলিশ কি মনে করে, পুলিশ এটা মনে করে যে ওই মাইকিং করেছে, শুধু একটু প্রচার করে দিলাম, এই গণপিটুনি করো না, তাহলেই হয়ে যাবে। যেভাবে শিশু চুরির নাম করে যেভাবে পিটানো হচ্ছে, নিজের সন্তানকে নিয়ে যাচ্ছে পিটানো হচ্ছে। মগরাহাটে যে সেটা খবরও তেমন ভাবে হয়নি, মগরাহাটে এই সাম্প্রতিককালে প্রথম ঘটনা হচ্ছে, মগরাহাটে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছে। এবং এই আপনি আরো যদি সমাজতাত্ত্বিকরা যাদেরকে মারা হচ্ছে তাদের যদি বিভিন্ন পরিচয়গুলো আপনি দেখেন, তাহলে হয়তো আরো গভীরে কোনো সূত্র বেরোতে বলে আমার মনে হয়। এই যে দেখুন, আজকে অমিত শাহ, আজকে এই যে গতকাল থেকে যে নতুন আইন তৈরি হয়েছে, সেই নতুন আইনে আমরা অদ্ভুত ভাবে দেখলাম যে নতুন আইনে বলা হচ্ছে গণপিটুনি হলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড পর্যন্ত। কিন্তু সেখানে অদ্ভুত ভাবে একটা ব্যাপার আছে, সেখানে ধর্মের বিশিষ্ট বাদ আছে, অর্থাৎ জাত পাত বর্ণ ইত্যাদি কারণে যদি কাউকে পিটানো হয় তার সাজা মৃত্যু পর্যন্ত, কিন্তু ধর্মের কারণে যদি পিটানো হয় এবং সেই জায়গাটা কিন্তু ধর্ম প্রশ্নটা কিন্তু বাদ রাখা হয়েছে। কেন? এবং এই গণপিটুনি নিয়ে আপনি বলছিলেন আইনের কথা, রাজ্য সরকার একটা আইন করেছিল, সেই আইনটা বিধানসভা রাজ্যপাল অনুমোদন দেয়নি। আমরা সেই আইনের একটা ধারা নিয়ে আপত্তি করেছিলাম, রাজ্যপালকে আমরা সেটা নিয়ে চিঠিও দিয়েছিলাম, তৎকালীন রাজ্যপাল 5 বছর আগে। তো সেই আইনটা কিন্তু বিধানসভা রাজ্যপাল অনুমোদন দেয়নি বলে আইনটা কিন্তু তালাবন্দি হয়ে রইলো। আজকে কেন্দ্রীয় সরকার আইন করে তারা ক্রেডিট নিচ্ছে, কিন্তু সেটা হলো, আমি মনে করি না যে আইন দিয়ে গোটা ব্যাপারটাকে কোনো পাল্টে দেওয়া যেত। আইন দিয়ে শুধুমাত্র হয় না, যে সামাজিক ভাবে যে ব্যাখ্যা মহিদ্দা দিলেন, যে সামাজিক মানুষের আজকে কাজ নেই,
মানুষের প্রচন্ড রকম মানসিক চাপ, প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ দৌড়চ্ছে তার জীবিকার জন্য, তার লেখাপড়ার জন্য, তার সন্তানের জন্য, চিকিৎসার জন্য। যে হিংসার কথা বলছেন, কালকে ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালের ভেতরে পুলিশ যেভাবে পিটালো, যিনি একজন চিকিৎসা করাতে এসেছিলেন, একটা পরিবার, গোটা পরিবার, তাদেরকে পুলিশ যেভাবে পেটালো, সিভিক পুলিশ, যেটা পুলিশই নয়, যার হাতে লাঠি থাকতে পারে না, সে এসে সাধারণ মানুষকে এসে ওইভাবে রোগিয়ে তার পরিজনকে পেটাচ্ছে। কাজে এই যে রাষ্ট্রীয় হিংসা ভয়ঙ্কর পরিমাণে, সেটাকে যদি বন্ধ না করা যায়, আমি শুধু পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতেই বলছি, সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ধরলে রাষ্ট্রীয় হিংসা যেটা ভয়ঙ্কর একটা জায়গায় রয়েছে, সেটাতে আমি বাদই রাখলাম। এই রাষ্ট্রীয় হিংসা যদি নিয়ন্ত্রণ না করা না যায়, সেটাকে যদি অন্তত মানুষের, রাষ্ট্রের যদি মানবিক মুখ না থাকে, তাহলে আপনি সাধারণ মানুষের কাছে কখনো সেই এই মানবিকতা, দরদ, ভালোবাসা এগুলো আপনি মানে প্রত্যাশা করতে পারবেন না। কারণ রাষ্ট্র ক্রমাগত মানুষকে যে শিক্ষা দিয়ে যাচ্ছে, যে পরিস্থিতি তৈরি করছে, তাতে এই ধরনের হিংসা ঘটতে বাধ্য। মানুষ তার যে ক্যাথারসিস, মানুষের যে তার যে মানে কি বলবো, তার যে ক্ষরণ যেটা হতে থাকে, সেটা কোথাও না কোথাও সেটা তার বহিঃপ্রকাশ ঘটবে। ভালো কিছুতে যদি না ঘটে, সেটা খারাপ কিছুতে ঘটবে। আর ভালো কিছু আপনি বলুন, শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, খেলার মাঠ বলুন, যেখানে খেলাধুলো বন্ধ, যে তরুণ সমাজ বলুন, আমাদের যারা কৈশোরের ছেলে মেয়েদের, তাদের খেলার সুযোগ নেই। শিক্ষা বাড়ি থেকে এসে ব্যাগটা ফেলে দিয়ে, আমাদের সময় আমরা ব্যাগটা ফেলে দৌড়ে খেলার মাঠে যেতাম, আর আমাদের ছেলে মেয়েরা ব্যাগটা ফেলে দৌড়াচ্ছে টিউশন মাঠে। তাদের মানসিক যে জায়গাটা থাকছে, সুস্থ বিকাশের যে জায়গা, সেগুলোই তো থাকছে না। তো কোথা থেকে তারা সুস্থ একটা সাংস্কৃতিক চেতনা তৈরি হবে? একটা মোবাইল আজকে মানুষের জীবনের একেবারে অঙ্গ হয়ে গেছে। মোবাইল চুরি হলে মানুষের রাগ হয়, কিন্তু সেই রাগটাকে সুস্থভাবে পুলিশের কাছে যে যাবে অভিযোগ জানাতে, পুলিশের কাছে যা অভিযোগ জানাতে গেলে পুলিশ তো তাকেই, যিনি অভিযোগ জানাতে যাচ্ছেন, তাকেই সব থেকে বেশি হেনস্থা করে, এবং কোনো ভরসা মানুষ পুলিশের কাছে করতে পারবে না, করবে না। কারণ এটা আমাদের নিজেদের অভিজ্ঞতা। প্রথমত এফআইআর হয় না, এবং এই যে নতুন আইন এখন, আজকে যে কাল থেকে যে আইন হয়েছে, তাতে তো এফআইআরটা তো আরো কঠিন হয়ে গেল। সেখানে নতুন আইনে বলা হয়েছে যে আপনি যদি এফআইআর করতে যান, আগে পুলিশ তদন্ত করে দেখবে সেটা এফআইআর যোগ্য কিনা, এফআইআর হতে পারে কিনা, ঘটনা প্রাইমা ফেসি তদন্ত করে দেখবে, তারপরে এফআইআর করবে। এমনিতেই এফআইআর হয় না। তারপরে এখন যদি পুলিশ এইরকম ভাবে যদি তার হাতে আজকে এই ধরনের ক্ষমতা তুলে দেওয়া হয়, তাহলে তো মানুষের এই নতুন আইনে যতই গণপিটুনিতে বলা হোক না কেন যে আমরা সাজা বাড়িয়েছি, কিন্তু নতুন আইনে গণপিটুনির মানে বাধ্যতা মানুষের আরো বাড়িয়ে দেবে। আমার তো এরকম একটা আশঙ্কা হচ্ছে যে এই যে নতুন আইনটাকে জাস্টিফাই করার জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটানো হচ্ছে না তো। যেভাবে বারবার বলা হচ্ছে নতুন আইনে আমরা গণপিটুনিটাকে আমরা সাজা, তার মৃত্যুদণ্ড দিয়েছি, কঠিন আইন করেছি ইত্যাদি, সমাজকে আমরা সুস্থ করে তুলবো, সেসবের জন্য এই ধরনের একটা সামাজিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে না তো। এই আশঙ্কাও কিন্তু আমার মধ্যে মাঝে মাঝে উকি দিচ্ছে। কারণ আমরা মানে নিজেরা মানে প্রতিদিন যেভাবে মানুষকে দেখছি, মানুষের মধ্যে কিন্তু প্রচন্ড চাপ আছে। একটা আগ্নেয়গিরির শিখরে নেতারা পিকনিক করছে। এই আগ্নেয়গিরির শিখরের পিকনিকটা যদি বন্ধ না হয়, যদি সুস্থ ভাবে যদি সমাজের যারা দণ্ডমুণ্ডের কর্তা তারা যদি চিন্তা না করে, আরো কিন্তু বৃহৎ কিছু, আরো খারাপ কিছু কিন্তু আমাদের আগামী দিনে দেখতে হতে পারে। এই আশঙ্কাটা কিন্তু আমার থাকছে। রণদীপ বাবু, সবসময় যে রাজনৈতিক দলের রাজনৈতিক যে কর্মকাণ্ড চলছে আমাদের চারপাশে, তার একটা প্রভাব আছে নিশ্চিতভাবেই। আপনাদের বক্তব্য থেকেও তা উঠে এলো। সমাজে যা ঘটছে সে তার তো একটা প্রভাব থাকবেই সবার উপরে। কিন্তু এই যারা গণপ্রহারে অংশ নিচ্ছেন, সবসময় যে তারা একেবারেই রাজনীতির লোক এরকম নয়, খুব সাধারণ মানুষও দেখা যাচ্ছে। এদের ঠিক কোন ধরনের মানসিকতা কাজ করে? একটা মানসিক বিকার কি বলা যায়? অপরাধ মনস্কতা এদের ভেতরে আছে, এটা কি বলা যায়? দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে দেখুন মানে হ্যাঁ, রঞ্জিত দা কিছু বলছিলেন। হ্যাঁ বলো। না না, আপনি উনি আপনাকে যে বললে। আচ্ছা, ঠিক। বিষয়টা হচ্ছে দুটো, মানে এটাকে যদি আমরা দেখি এইভাবে, যে এক হলো আমাদের একেবারে শৈশব থেকে শিশুকে যখন বড় করে তোলা হয়, লক্ষ্য করবেন যে শিশু যখন পড়ে যায়, যখন তার চোট লাগে, তখন তাকে শেখানো হয় যে ইস পড়ে গেলে
আচ্ছা ঠিক আছে, মেঝেটাকেই তুমি দুটো লাথি দিয়ে দাও, তাই না? মেঝেকেই মারতে শেখানো হয়, যেন তার পড়ে যাওয়াটা মেঝের অপরাধ, তাই তো? মানে এই যে মানে তুমি পারলে না, তোমার তুমি দাঁড়িয়ে থাকতে পারলে না, তুমি পড়ে গেলে, এটা যেন অপরাধ হয়ে গেল মেঝের। তো শিশুকে এইভাবে আমরা হাতে খড়ি দিই বলতে পারেন, যে মারধর করার, আগ্রাসনকে প্রকাশ করার, মারতে শেখানো। সোজা কথায় হচ্ছে যে শৈশব থেকে শিশু এভাবেই মারতে শেখে। সে দেখে পরিবারে মারার হিংসা, মারধর করার প্রভাব বহু পরিবারই দেখতে পায়। বহু পরিবারই বহু শিশু যারা স্কুলে পড়ে তারা স্কুলে দেখতে পায় যে তাকে মারধর করা হচ্ছে, না পারলে বা ভুল করলে, কোনো অপরাধ করলে মারের মুখোমুখি হতে হয়, নানান রকমের ফিজিক্যাল পানিশমেন্ট তাদেরকে ফেস করতে হয়। এটা যেমন আমরা দেখতে পাই। আবার ধরুন আমাদের স্কুলের যে কারিকুলাম, সিলেবাস, কোথাও কিন্তু এই আগ্রাসনের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে শেখানোর কোনো ব্যবস্থা নেই। আছে কি কোথাও মানে সমদরদি হয়ে ওঠার বা সমানুভূতির পাঠ, অন্যের অনুভূতিকে বুঝতে শেখার পাঠ কোথাও কি আছে আমাদের সিলেবাসে? নেই কিন্তু। এবং বেশিরভাগ বরং ক্ষেত্রেই বাচ্চাকে ধরুন, এখন এটাই শেখানো হয়, একটু আপনাকে থামাচ্ছি, বাচ্চাকে এখন এটাই শেখানো হয় যে হেরে ফিরবি না, হেরে জিততে ফিরবি হবে না, সবকিছুতে। হ্যাঁ জিততে হবে, দরকার হলে মেরে আসবি, মার খেয়ে আসবি না, এটাও শেখানো হয়। বহু পরিবারই শিশুকে এরকম শিক্ষাও দেওয়া হয় যে মার খেয়ে আসবি না, মার দিয়ে আসবি। তো এই শিক্ষা যে শিশু পাচ্ছে, যে শিশু তার স্কুলের সহপাঠীকে সে প্রতিপক্ষ হিসাবে দেখতে শিখছে, বন্ধু হিসাবে নয়। বন্ধুতা যা বেঁধে রাখে দুজনকে, সেই সম্পর্ক কিন্তু শিশুর সঙ্গে আরেক শিশুর গড়ে উঠছে না। এখানে প্রতিপক্ষ, সে তার প্রতিযোগী, সে তার চ্যালেঞ্জার, সে তাকে চ্যালেঞ্জ করছে প্রতিনিয়ত। এই রকম একটা সামাজিক পরিবেশ আমরা গড়ে তুলছি, আমরা বড়রা, আমরা অভিভাবক অভিভাবিকারা, আমরা শিক্ষক শিক্ষিকারা, আমরা সমাজের অন্য মানুষজন। রাজনৈতিক নেতাদের কথা আপাতত সরিয়েই রাখলাম, তাদের নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো। তো আমাদের স্কুলে এই যে মানে ধরুন সমব্যথী হওয়ার জায়গাটা আমরা দেখতে পাই না, কিন্তু অন্যকে বুলি করা হয়, এবং সে বুলি করা বা অন্যর পিছু লাগা, অন্যকে উত্ত্যক্ত করা কখনো কখনো শুধু সহপাঠীরাই করে তা নয়, শিক্ষকও অনেক সময়তে অংশ নিয়ে থাকেন, শিক্ষক শিক্ষিকাকেও এতে অংশ নিতে দেখা যায়। আর এই ধরনের যে আচরণ, সেই আচরণে অনেক সময়তেই আমরা ওড়ার বিষয়ও থাকে। সেই আমরা ওড়াতে কখনো অন্য পক্ষ, অন্য জেন্ডার, অন্য সেক্সুয়ালিটির মানুষ, ভিন্ন ধরনের যৌনতা বা ভিন্ন ধরনের লিঙ্গ পরিচয়ে পরিচিত হতে চান এমন মানুষও হতে পারেন। হতে পারেন তিনি অন্য ধর্মের মানুষ, জাতিগতভাবে ভিন্ন, কিংবা ধরুন চেহারায় ভিন্ন। কেউ হয়তো খুব রোগা, কারোর হয়তো স্থূলতা রয়েছে, সেটাকে ঘিরে তাকে উত্ত্যক্ত করা, পিছু লাগা, তাকে নানানভাবে বুলি করা। শিক্ষকও করেন, ছাত্ররাও করেন, সহপাঠীরাও করেন। তো এই ছবিটাই আমরা দেখতে অভ্যস্ত, যেখানে হিংসা কোনো না কোনো ভাবে সামাজিক একটা গ্রাহ্যতা পেয়ে যাচ্ছে, বা বলতে পারেন যে হিংসাকে একটা সামাজিকভাবে স্বীকার করে নেওয়া হচ্ছে, যে হ্যাঁ এই হিংসাগুলো থাকবে, এগুলো নিয়ে কোনো কথা হবে না, এবং এই হিংসাগুলো চলতে থাকে আমাদের সমাজে। এর প্রতিপক্ষে যে দাঁড়িয়ে ভালোবাসার পাঠ, দরদের পাঠ, সমব্যথী হয়ে ওঠার পাঠ বা সমানুভূতির পাঠ, এ আমাদের কোথাও সিলেবাসে নেই। এটা নিয়ে ভাবার দরকার আছে। এটা একটা দিক, মানে আমি ব্যক্তি মানুষের ক্ষেত্রে বলছি। দ্বিতীয়ত, আমাদের এই যে হতাশা, প্রতিদিনকার যে হতাশা, বিরক্তি, যে অনুভূতিগুলোর কথা বললাম, সেইগুলোই অনেক সময় যূথবদ্ধ হিংসায় প্রকাশ পাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের স্কুল কারিকুলামে কোথাও কি আছে, বা আমাদের পারিবারিক শিক্ষাতেও, যে আমরা কেমন করে আমাদের এই অনুভূতিগুলোকে সভ্য সমাজের উপযুক্তভাবে প্রকাশ করতে পারি। সভ্য সমাজে যেভাবে প্রকাশ করা উচিত সেই প্রকাশের ধরনটা কি কখনো শেখানো হয়? আমাদের কিন্তু সেভাবে প্রাতিষ্ঠানিকভাবে অন্তত কোথাও শিক্ষার ব্যবস্থা নেই। যেটুকু শেখে ছেলে মেয়েরা সেটা অন্যদের দেখে, অন্যদের আচরণ তাদেরকে প্রভাবিত করে।
তার ভিত্তিতে শেখে, তার বেশি কিছু নয়। কিন্তু এটা নিয়ে ভাবার দরকার আছে। আমাদের সমাজে আগ্রাসন বলুন, হিংসা বলুন, এগুলো রয়েছে, স্বীকার করাটাই ভালো। এবং এগুলো থেকে বেরোতে হলে পরে সেই শিক্ষা ছোট থেকে দেওয়াও প্রয়োজন। কোথাও একটা স্কুল কারিকুলামেই নিয়ে আসার কথা ভাবতে হবে, যে কি কেমন করে নিজের আবেগকে মানুষ সামাল দিতে পারবে। সেই শিক্ষাটা ছোটদের ছোট থেকেই শেখানো দরকার। এর পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থায় পুলিশি ব্যবস্থার সংস্কার আজ অব্দি কোনো রাজনৈতিক দল করতে চায়নি। ব্রিটিশ আমলের যে আইন, সেই আইনকে ক্রমাগত আরো কঠোর করা হয়েছে। আজকে গত 1 জুলাই থেকে যে আইন বলবৎ হলো, সেই আইন আসলে আমাদের স্বাভাবিক যে নাগরিক অধিকার সেটা কেড়ে নিয়ে এবং পুলিশকে আরো কঠোর শক্তিশালী করে তোলার একটা ব্যবস্থা নিদান কিন্তু এই আইনের মধ্যে রয়েছে, যেখানে পুলিশকে প্রশ্ন করা যাবে না। ইউএপিএ দেওয়ার আগে রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না, পুলিশ ইচ্ছে করলেই দিতে পারে, যাকে খুশি দিতে পারে, এবং যে কোনো মানুষকে তার শত্রু হিসাবে চিহ্নিত করতে কোনো অসুবিধা নেই। এমন একটা আইন পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং সেই পুলিশ রাজনৈতিক নিয়ন্ত্রণাধীন। রাজ্য সরকারের নিয়ন্ত্রণে, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। এবং সে কিভাবে প্রশাসকের হয়ে কাজ করে বা শাসকের হয়ে কাজ করে, এর উদাহরণ আমি আর দিয়ে বাড়াতে চাইছি না। বহু উদাহরণ তার রয়েছে, যে কেমন করে শাসক যা চায় পুলিশ তাই করে। এর উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই, আমি, আপনি এবং যারা শুনছেন এখানে সকলেই জানেন। মুড়ি মুড়কির মতো ছড়িয়ে রয়েছে সেই সব উদাহরণ। আমার মনে হয় যে পুলিশকে এই রাষ্ট্রীয় যে ক্ষমতার যে এ থেকে বের করা দরকার। পুলিশকে আলাদা স্বায়ত্তশাসিত এবং আইনের প্রতি দায়বদ্ধ একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা দরকার, যেমন ভাবে ধরুন স্কটল্যান্ড ইয়ার্ড বা এই ধরনের সংস্থাগুলো গড়ে উঠেছে। আমাদের এখানে ধরমবীর রাজ্যপাল ছিলেন এক সময়, ধরমবীর কমিশন তৈরি হয়েছিল, সেই কমিশনে পুলিশি সংস্কারের কথা বলা হয়েছিল। সেই পুলিশি সংস্কার নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল একটি শব্দ উচ্চারণ করে না। তার কারণ হচ্ছে এটা করলে পরে তাদের ক্ষমতা, তারা আসলে লেঠেল হিসাবে পুলিশকে ব্যবহার করেন এবং নিজেদের প্রয়োজনে নিজেদের অপরাধগুলোকে ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করে থাকেন। আজকে ধরুন ইডি বলুন, সিবিআই বলুন ইত্যাদি যে প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে আমরা দেখতেই পাচ্ছি। একেবারেই পুলিশকেও ঠিক একই রকম ভাবে রাজ্য বলুন, কেন্দ্র বলুন, যে যেখানে পারে সেভাবে ব্যবহার করে। দিল্লি পুলিশ, সে তো ওখানকার কেন্দ্রীয় সরকারের অধীনে, সেখানকার রাজ্য সরকারের অধীনে নয়। এবং দিল্লি পুলিশকে কি ভয়ঙ্কর ভাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন প্রশ্নে। জেএনইউতে যখন আক্রমণ হয়, জামিয়া মিলিয়াতে যখন আক্রমণ হয়, তখন পুলিশের কি ভূমিকা ছিল সে তো আমরা দেখেছি। পুলিশ আক্রমণের ভূমিকা নিয়েছে রীতিমতো। তো এই ঘটনাগুলো যখন শাসক দলের নিয়ন্ত্রণে পুলিশ থাকবে, এ চলতে থাকবে। কিন্তু আমরা যদি এই দাবিটা তুলতে পারি যে শাসকের নিয়ন্ত্রণে পুলিশ থাকা চলবে না, পুলিশকে আলাদা স্বায়ত্তশাসিত একটা প্রশাসনের আওতায় নিয়ে আসা হোক, যে দায়বদ্ধ থাকবে আমাদের আইন কানুনের প্রতি, আমাদের সংবিধানের প্রতি, এবং সেইভাবেই পুলিশি আইনকে বা আমাদের বলতে পারেন যে আইন শৃঙ্খলার যে সাম্প্রতিক যে যা প্রণয়ন হয়েছে নতুন করে লেখা দরকার, এবং সেখানে নাগরিকের অধিকার বাড়ানো দরকার। এই যে বলছেন যে রঞ্জিত দা একটু আগেই বললেন যে কারোর বিরুদ্ধে এফআইআর করা যায় না, অনেক ক্ষেত্রেই অপরাধীদের নাম দিয়ে যখন আমরা এফআইআর করতে চাই, পুলিশ নিতে চায় না, সুপারিনটেন্ডেন্টকে ধরতে হয় কিংবা কমিশনারেটে ছুটতে হয় যাতে পুলিশ এফআইআর গ্রহণ করে। বহুবার এই ঘটনা ঘটেছে। এখন যে ক্ষমতা দেওয়া হলো পুলিশকে, তাতে পুলিশ বলেই দিচ্ছে যে আমি ইনভেস্টিগেট না করলে এফআইআর গ্রহণ করব না। তো এই যে সর্বশক্তিমান করে তোলার যে প্রবণতা, এ ভয়ঙ্কর। আমাদের সংবিধানে যে প্রদত্ত যে অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলোকেই না মানার শামিল, এটা সেগুলোকেই ভায়োলেট করা হচ্ছে। তো হিংসা নানান স্তরে, রাষ্ট্রীয় হিংসার কথা রঞ্জিত দা বলেছেন,
হ্যাঁ, সেই হিংসার ভয়ঙ্কর চেহারা আমরা দেখতে পাই, যে একজন নিরীহ, ধরুন আইন অমান্য আন্দোলন করছে, তাকে রাস্তায় ফেলে 5 জনে মিলে পেটাচ্ছে, পুরুষ হোক বা নারী। এই পশ্চিমবঙ্গে আমরা কম দেখেছি এই ছবি? আমরা তো দেখেছি, বৃদ্ধ মানুষকে ধরে পেটাচ্ছে। আরো একটি ঘটনা উল্লেখ করি, শিলিগুড়ি থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে এখনো ডাইনি সন্দেহে একজনকে সাব্যস্ত করে দেওয়া হচ্ছে ইনি ডাইনি, তার স্বামীর মৃত্যুর জন্য তিনি দায়ী, এবং তার উপর কি অকথ্য অত্যাচার হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তিনি এখন চিকিৎসাধীন। মানে জীবিত এক মানুষের শরীর থেকে মাংস কেটে নেওয়া হয়েছে, এরকম অভিযোগ উঠছে। কোনোভাবে ভয়াবহ, রাশ ভয়াবহ। টানা যাচ্ছে না। দেখুন, এই সবকিছুর সঙ্গে কিন্তু ক্ষমতার সম্পর্ক রয়েছে। মানে যে নারীকে এইভাবে ডাইনি হিসাবে ঘোষণা করা হয়, কোন সামাজিক প্রেক্ষাপটে একজন নারীকে চিহ্নিত করে ডাইনি ঘোষণা করা হয়, এবং প্রত্যেকটা ডাইনি ঘোষণার ক্ষেত্রে তার জমি, তার বাড়ি দখল করা, সেই দখল করার একটা গল্প লুকিয়ে থাকে। খোঁজ নিয়ে দেখবেন যে কটা ডাইনি সন্দেহে হত্যা করা হয়েছে বা নির্যাতনের ঘটনা ঘটেছে, প্রতিটি ক্ষেত্রে এই ঘটনা ঘটে। ডাইনি সন্দেহে এর আগে যে পুড়িয়ে মারার ঘটনায় সমীক্ষা করা হয়েছিল বহুদিন আগে, তখন আমরা জেনেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই নারী তার স্বামীকে হারিয়েছেন, তিনি একা থাকেন, নিজের মতো করে থাকেন, এবার তাকে তার বসত থেকে উৎখাত করে সেই জায়গা দখল করা কিংবা তার উপর যৌন শোষণ কায়েম করা ইত্যাদি নানান কারণে এই ডাইনি সন্দেহে চিহ্নিত করা ইত্যাদি ঘটে থাকে। তো এই ঘটনা, মানে ধরুন ডাইনি থাকবে আমাদের সমাজে, ডাইনি থাকবে কোন জায়গা থেকে? অশিক্ষার সঙ্গে থাকবে। মানে এই যে অশিক্ষা, ভয়, ভক্তি, এগুলো সব কিন্তু সব সংযুক্ত, আলাদা করা যাবে না এগুলোকে। ভয়, অমূলক কোনো কিছুর প্রতি ভয় আর ভক্তি একই কয়েনের এপিঠ আর ওপিঠ, এর মধ্যে খুব তফাৎ নেই। কিন্তু আমি অমূলক কোনো কিছুর প্রতি যাকে দিয়ে ভক্তি করাতে পারবো, যার প্রতি ভক্তি তৈরি করতে পারবো, তাকে দিয়ে আমি খুনও করাতে পারি অমূলক ভয় থেকেই। মানে এই যে প্রশ্নহীন ভাবে মেনে নেওয়া, যুক্তিবোধকে কলুঙ্গিতে তুলে রাখা, শিক্ষিত সমাজের মধ্যে সব থেকে বেশি দেখতে পাই, তথাকথিত অশিক্ষিতদের থেকে। তারাই সব থেকে বেশি বলা যেতে পারে যে অশিক্ষার অন্ধকারে রয়েছেন। আমাদের খুব দুর্ভাগ্য যে রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিরোজিওর মতো মানুষ এই বাংলাতে জন্মানো সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত অন্ধকার থেকে বেরোতে পারিনি। এই অন্ধকার নানান চেহারায় আছে। প্রতি রবিবার খবরের কাগজে যে বিবাহের বিজ্ঞাপন যেটা দেওয়া হয় পাত্রপাত্রী চেয়ে, তা যদি ভালো করে লক্ষ্য করেন কেমন করে জাতপাত টিকে আছে দেখতে পাবেন। উপনয়নের যে উপনয়ন এখনো পর্যন্ত হয়, প্রবল ভাবে রয়েছে। তো এইগুলোর বিরুদ্ধে লড়াই, আমরা সেখানেই সেই অন্ধকারের অতলেই পড়ে আছি, এবং অন্তত এইসব একেবারেই তাই সামনে আসছে তাই বোঝাচ্ছে। রঞ্জিত দা, এই যে পরপর ঘটনা ঘটে যাচ্ছে, এপিডিআর এর পক্ষ থেকে আপনারা কি ভাবছেন, আপনারা কি পদক্ষেপ করছেন? দেখুন, আমরা তো যেটা আমরা করতে পারি, করার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রতিনিয়ত মানুষের মধ্যে থাকা, মানুষের সচেতনতা তৈরি করা, মানুষের কাছে যাওয়া, এবং মানে কিছু ঘটনা অন্তত যাতে পুলিশ প্রশাসন আদালতের কাছে নিয়ে যায়, এই চেষ্টাটা আমরা করি। আমরা সেটাই লাগাতার ভাবে আমরা করে যাচ্ছি। কিন্তু আমাদের অভিজ্ঞতা যেটা, সেটা একটু আপনাকে শেয়ার করা দরকার। এই যে ধরুন, এই যে বিচার, আমরা যে আদালতে যাই, আজকে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই কোরপান শাহর ক্ষেত্রে 10 বছর ঘটে গেছে। আমরা সেই সময় এটা নিয়ে জনস্বার্থ মামলা করেছিলাম। আজকেও মানে সরকারের তরফ থেকেও সুমোটো মামলা হয়েছিল। কিন্তু দেখুন, 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো সাজা হলো না কারো। অর্থাৎ আদালতে আপনি দেখবেন যে নিম্ন আদালত গুলোতে গোটা ভারতবর্ষ জুড়েই কোটি কোটি মামলা পেন্ডিং রয়েছে। হাইকোর্টে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং, সুপ্রিম কোর্টে একই অবস্থা। গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষ, 34 জন সুপ্রিম কোর্টের বিচারপতি। তাহলে বিচার কোথায়? এই যে বিচার যদি না হয়, সাজা যদি না হয়, দোষী যদি চিহ্নিত না হয়, আপনি কি করে আপনি সেখানে পরিস্থিতির বদল ঘটবে? দেখুন, আমরা খুব জানি যে বস্তু থেকেই চেতনা আসে।
সমাজের মধ্যে এই সমস্ত যে অপকর্মগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে, সমাজের মধ্যেই সেগুলো রয়েছে। সেটাই কিন্তু আমার আপনার ছেলে, আমার আপনার বাড়ি, আমাদের মধ্যে সেটা তার প্রতিফলিত ঘটছে, আমরাই সেটা অ্যাক্ট করছি। ধরুন আমি আরেকটা কথা বলি, এই যে ডাইনি বিষয়ে যেটা বললেন, যে এই যে কমিশন গুলো আছে, তারপরে মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, সংখ্যালঘু কমিশন, আদিবাসী মানে যে SC/ST কমিশন, এই কমিশন গুলোর ক্ষেত্রে এই যে আজকে এতদিন পরে ডাইনি হত্যা পশ্চিমবঙ্গের মতো যায়, যেখানে দীর্ঘ গণ আন্দোলনের ইতিহাস, বাম আন্দোলনের ইতিহাস, সেইখানে আজকে এই যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটছে, তার কেন ঘটলো, তার এই মূল্যায়নটা কোথায়? এইখানে এই কমিশন গুলো, প্রত্যেকটা কমিশন আজকে তার যে নিয়োগকর্তা রাজ্যে এবং কেন্দ্রের ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, তাদের চাটুকারিতা করে, তাদের পুরো রাজনৈতিক হাতিয়ারের কাজ করে। তাহলে কোথায় থেকে মানুষ কার কাছে যাবে বিচারের ক্ষেত্রে? আমরা নিজেদের অভিজ্ঞতায় বলতে পারি, আমরা এখন মানবাধিকার কমিশন বা এই ধরনের কমিশন গুলো, মানে লোকে হাসে এদেরকে নিয়ে। আমরা যখন এদের কাছে যাই, নিজেদেরকেই খুব খুব খেলো মনে হয়। প্রশাসনের কাছে গেলে একই অভিজ্ঞতা, আদালতে গেলে সারাদিন ধরে ওই শুভেন্দু আর অমুক, তার মামলা, শুভেন্দু কোথায় মিটিং করবে, শনিবারে করবে না রবিবারে করবে, তাই নিয়ে আদালত চলছে। আমাদের মামলাগুলো, যেহেতু আমরা বড় বড় উকিল দিতে পারি না, আমাদের মামলাগুলো শুনানি হয় না। তাহলে আমরা কোথায় যাব আপনি বলুন? মানুষের কাছে যাওয়া ছাড়া তো আমাদের আর রাস্তা নেই। আমরা সে কারণে সারা বছর ধরে আমরা মানুষের কাছে যাই, মানুষের চেতনা বৃদ্ধির কাজ করি। কিন্তু আমরা এইটুকু বলতে পারি, আমরা যে খুব একটা দাগ কাটতে পারছি এটা নয়, আমরা যে মানুষকে খুব উদ্বুদ্ধ করতে পারছি তা নয়, বরঞ্চ সমাজের যে রাষ্ট্রের যে গতি, এটা কিন্তু পশ্চাৎ দিকে। একদিকে ভয়ঙ্কর মনুবাদী সংস্কৃতি, অন্যদিকে একটা মৌলবাদী একটা প্রচন্ড আমরা দেখতে পাচ্ছি যে উত্থান, দুদিক থেকেই যে আরো ব্যাপারটাকে পেছন দিকে নিয়ে যাচ্ছে। এইটা দিয়ে সব থেকে অ্যালার্মিং, এই যে একটা সব পশ্চাদমুখী, এবং যে আইনটার কথা একটু আগে মহিতা বলছিলেন, যেটা এই যে ন্যায় সংহিতা ইত্যাদি গতকাল থেকে চালু হয়েছে, সেইখানেও তাই অধিকার গুলো যেটা সংবিধান দিয়েছে, 14 নম্বর ধারা, 19 নম্বর ধারা, 21 নম্বর ধারা, সমস্ত অধিকার গুলোকে আজকে যে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো, সেগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে, এবং একটা পশ্চাদমুখী একটা গতি গোটা সমাজ জুড়ে। এইখানে দাঁড়িয়ে খুব কঠিন, মানবাধিকার কর্মীদের কাজটা খুব কঠিন। প্রতি মুহূর্তে প্রশাসনও আমাদের কোনো গুরুত্ব দেয় না। আমরা যাই, বারবার যাই, ঝগড়া করি, আমাদেরকে ধরে নিয়ে লালবাজার লকআপে ঢুকিয়ে রাখে, আমরা বেরিয়ে আবার যাই। এই কাজটাই আমরা করার চেষ্টা করি, নিরন্তর করে যাচ্ছি। আমাদের কাছে কোনো বিকল্প নেই মানুষের কাছে যাওয়া ছাড়া। এই মানুষের কাছে যাওয়ার কাজটাই আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব আগামী দিনেও। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? প্রত্যেকে যারা শুনছেন, যারা সাধারণ মানুষ, এই ঘটনা চাইছেন না, এই ধরনের মব লিঞ্চিং এর ঘটনায় যারা আতঙ্কিত হচ্ছেন, যারা কষ্ট পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কি করণীয় আছে? কারণ প্রত্যেকের ঘর থেকেই সংস্কারের কাজটা শুরু হওয়া উচিত। দেখুন, আমরা একটা কথা সবাইকে বলি, নিজেদেরও বলি, সেটা হচ্ছে চুপ থাকবেন না। ঘটনা যখন ঘটছে, যতটুকু পারুন প্রতিবাদ করুন। আপনি শুধু নিজের পরিবার না, আপনার পাশের বাড়িতে কি ঘটছে, তার পাশের বাড়িতে কি ঘটছে, সেটা নিয়ে কথা বলুন, পাশে থাকুন, প্রতিবেশীর পাশে থাকুন, আপনার পাড়ায় থাকুন। আজকে পাড়া বা ক্লাব গুলোকে, যে নাগরিক সংগঠনগুলো ছিল, সমস্তটা আজকে তারা রাজনৈতিকভাবে কুক্ষিগত করে নিয়েছে। মানুষের যাওয়ার জায়গা নেই, মানুষকে সম্পূর্ণভাবে একক ব্যক্তি করে দিয়েছে। আমরা বলি এটাই, যে একক ব্যক্তি থেকে সংগঠিত হন, নিজে যতটুকু পারুন, প্রতিবেশীকেও দেখুন, পাশের পাড়াকেও দেখুন, যে এবং প্রতিবাদ করুন। প্রতিবাদ বলবো শব্দটা যদি ভয় লাগে, কথা বলুন, বিষয়টা নিয়ে কথা বলুন। মানুষের দৃষ্টিতে পুলিশের কাছে যেতে ভয় লাগে, আমাদের মতো সংগঠন আছে, আমাদেরকে অন্তত জানান, আমরা সেইটুকু নিয়ে অন্তত রাস্তায় যাব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আদালতের কাছে যাব, এইটা বলবো। শুধু এইটুকু বারবার সবাইকে বলতে চাইবো, যে চুপ থাকবেন না, কথা বলুন। এইটা একমাত্র রাস্তা, সংগঠিত হন, কথা বলুন। এটা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। যে এবং রাষ্ট্র, পুলিশ, দল, এরা কিন্তু শেষ কথা বলে না। আপনি পৃথিবীর ইতিহাস দেখুন, যে পৃথিবীর ইতিহাসে কিন্তু মানুষই শেষ কথা বলে। এরা আজকে 34 বছরের যে বাম শাসন, সেটাও তাদেরকে নিজেদের একসময় অপরাজেয় বলে মনে করেছে। তার মানুষই কিন্তু তাদেরকে উৎখাত করেছে, মমতা ব্যানার্জি করেনি। আজকে মমতা ব্যানার্জি সেটাকে কুক্ষিগত করে তারা ক্ষমতায় এসছেন, কিন্তু মমতা ব্যানার্জির এটা যদি চালিয়ে যান, নরেন্দ্র মোদীরা যদি এটা চালিয়ে যান, কিন্তু মানুষ এটা কিন্তু, তারাও নিজেদের অপরাজেয় ভাবলে কিন্তু ভুল করবেন, তাদেরও কিন্তু মানুষ উৎখাত করবে।
গোটা পৃথিবীতে দেখুন সব জায়গাতেই আমরা দেখতে কিন্তু একটা গণ অভ্যুত্থানও কিন্তু হচ্ছে। হিটলারকেও মুসোলিনিকেও কিন্তু তাকে কিন্তু আত্মহত্যা করতে হয়েছিল। কাজেই আজকে মানে আমি এইটুকুই বলবো, মানুষই শক্তির উৎস। আমি মানুষের কাছে এটাই আবেদন করব যে কথা বলুন, প্রতিবাদ করুন, প্রতিবেশীর পাশে দাঁড়ান, একা ব্যক্তি থাকবেন না, সংগঠিত হন। এটাই কিন্তু বাঁচার রাস্তা। একা একা বাঁচা যায় না, আজ না হলে কাল আপনাকে কিন্তু একা থাকার মূল্য কিন্তু খুব কঠিন। একা একা বাঁচা যায় না, কারণ আপনার ছেলে, আপনার ভবিষ্যতের দিকে যাদের জন্য আমাদের সবকিছু আমরা করি, তাদের স্বার্থেই কিন্তু আমাদের আজকে কথা বলা এবং সংগঠিত হওয়া দরকার। দেখুন যেভাবে আমাদের ছেলেমেয়েরা আত্মহত্যা করছে বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে, এভাবে আত্মহত্যা করছে, খুব আঁতকে ওঠার মতো ভয় লাগে প্রতি মুহূর্তে। যে এই ভয়টাকে কাটিয়ে একটু রাস্তায় নামুন, এটুকুই আবেদন করব। এর বাইরে খুব বড় কথা আমার অন্তত কিছু বলার নেই। আমরা যেটুকু পারি এটা হচ্ছে মানুষের কাছে যাওয়া, এই মানুষের কাছে যাওয়ার আবেদন, এবং অন্য সব মানুষকেও এই আবেদনটাই করব যে আসুন মানুষের কাছে যাই, রাস্তায় নামে সংগঠিত হওয়ার চেষ্টা করি। আপনি যে কথা বললেন একেবারেই সেই পথেই এগোনো উচিত এবং সেটা যথেষ্ট যুক্তিযুক্ত। কিন্তু যে কথা আপনি বললেন যে প্রতিবাদ করতে যদি ভয় করে, এই ভয় কিন্তু মানুষের মধ্যে এই আতঙ্ক ভীষণভাবেই আছে, আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়া বা অন্য নানা রকম ভয়, এই ভয় কাটিয়ে ওঠার কি উপায় রণদীপ দা? এবং সবশেষে আপনি কি বলতে চাইবেন? খুব দুঃখজনক একটা ঘটনাই বলি, মানে খুব সম্প্রতি চন্দননগরে, হুগলি জেলার চন্দননগর, আপনারা জানেন যে এই অঞ্চলের একটা আলাদা ঐতিহ্য রয়েছে, সাংস্কৃতিক ঐতিহ্য দীর্ঘদিনের। চন্দননগরে সম্প্রতি একটা ঘটনা ঘটে। ঘটনাটি হচ্ছে যে একজন মানুষ, মানে দুজনের মধ্যে একটু, ওই একজন বাইকে ছিলেন আর একজন বোধহয় সাইকেলে ছিলেন, দুজনের মধ্যে একটা ধাক্কা লাগে। ধাক্কা লাগার ফলে বচসা হয়। সেই বচসা থেকে যিনি সাইকেলে ছিলেন তার মাথায় চোট লাগে, এবং যিনি বাইকে ছিলেন তিনি তখন তাকে নিয়ে হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে তার চিকিৎসা করান। চিকিৎসা করিয়ে যখন তাকে নিয়ে ফিরছেন, তখন এবার যার চোট লেগেছিল তার বাড়ির লোকজন ততক্ষণে হাসপাতাল চত্বরে পৌঁছে যায়, এবং তারা তখন সেই বাইক আরোহী, মানে বাইকে করে যিনি নিয়ে গেলেন, তাকে ওখানে পিটিয়ে মেরে ফেলে। এই ঘটনা খুব সাম্প্রতিক। তো এই যে মানে হিংস্রতা, মানে কি করছি, কেন করছি, ভাবার কোনো জায়গা কাজ করছে না। আমরা আসলে ক্রমশ, মানে ধরুন সভ্য মানুষ তো হাত পা ছেড়ে মুখে কথা বলবে, তাই না? যুক্তি দিয়ে কথা বলবে, এটাই তো কাম্য। সভ্যতার মানে কি? আমরা তখনই হাত পা ছুড়ি যখন আমাদের যুক্তি হারিয়ে যায়, যখন আমাদের কথা বলার বোধ থাকে না, তখন। তো আমরা এখন উল্টো দিকে চলেছি। সভ্যতা যা কিছু আমরা অর্জন করেছিলাম সেগুলোকে বিসর্জন দিয়ে আমরা যেন পিছু হাঁটতে শুরু করেছি। রাস্তাঘাটে মানুষের কথোপকথন থেকে শুরু করে আচরণে বলুন, আমাদের বন্যতা অনেক বেশি দেখা যাচ্ছে। আমরা যেন সেই সব মানে ভয়ঙ্কর আচরণ আমরা করছি যেগুলো সাধারণ মানুষের পক্ষে করাটা কঠিন। রক্তপিপাসু হয়ে উঠছে ক্রমশ মানুষ। আমার বলার এইটাই যে আমরা আসলে একটু আয়নার মুখোমুখি দাঁড়াই। হ্যাঁ, এটা খুব জরুরি যে আমাদের ভেতরের যে হিংস্রতা, আমাদের নিজেদের মধ্যেকার যে জান্তব চেহারাটা, সেটাকে একটু দেখা দরকার। রেগে গেলে আমাদের কেমন দেখায় সে তো আমরা কখনো দেখি না। রেগে গেলে আমার মুখ চোখ কেমন থাকে, হাব ভাব কেমন থাকে, আমার গলার স্বর কেমন থাকে, আমার তীক্ষ্ণতা কতটা থাকে গলায়, আমার কথাবার্তা কেমন থাকে, আমার আচরণ কেমন থাকে, এগুলো সম্পর্কে আমরা সচেতন থাকি না। কিন্তু ছোট থেকে শেখানো দরকার যে রাগ যদি হয় সেটাকে মেনে নেওয়া, যে রেগেছি আমি, এবং রাগের সময়তে আমার মনের মধ্যে যে চিন্তাটা আসছে, অর্থাৎ আমি যে রাগ করলাম, কি কারণে আমার রাগ হলো, সেটা কতটা যুক্তিযুক্ত, কার ওপরে আমি রাগটা প্রকাশ করছি, সত্যি সত্যি সেই মানুষটা দায়ী তো, না আমি উধরপিণ্ডি বুধর ঘাড়ে আমি নামাচ্ছি। সাধারণত রাগ হয় একজনের ওপর, আর আমরা নামাই দুর্বল কারোর ওপর, টেকেন ফর গ্রান্টেড ধরে নিই যাকে, তার ওপর নামাই। কেমন করে রাগ নামাচ্ছি?
আমার কণ্ঠস্বর, আচরণ, কথাবার্তা, মুখভঙ্গি কেমন থাকছে, আর এতে আমার কি কি লাভ হচ্ছে, কি কি ক্ষতি হচ্ছে, এই হিসেবটা একদম শৈশব থেকে শিশুকে শেখানো দরকার। নিজের রাগকে চিনতে শেখানো, তাহলে অন্তত পরিবারে হিংস্রতা কমবে। পরিবারে যদি হিংস্রতা কমে, সমাজেও খানিক কমবে আশা করতে পারি। অন্তত আমরা তো ছোট ইউনিট থেকে ভাবছি, সেইটা অন্তত করা যায়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের চারপাশে ঘটতে থাকা যে কোনো হিংস্রতা, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমি যদি না বলি, তাহলে আসলে আমি সেই অন্যায়ের প্রশ্রয়দাতা। এইভাবে যদি আমরা দেখতে অভ্যস্ত হই, আমাদের দায়িত্ব প্রতিটি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। এটা যদি আমরা না করি, না বলি, তাহলে আসলে আমরা সেই অন্যায়কে, সেই আগ্রাসনকে আমরা একরকম সামাজিকভাবে গ্রাহ্য বলে মনে করছি। সেই কারণেই নীরব থাকছি। আমাদের আর নীরব থাকার সময় নয়। রঞ্জিতদা বলেছেন, আমাদের যতটুকু ক্ষমতা, যেটুকু আমরা পারি, যে মাধ্যমগুলো আমাদের হাতে রয়েছে, সেগুলোকেই ব্যবহার করব এবং সাধারণ মানুষের কাছে জোরের সঙ্গে ন্যায় আর অন্যায় তফাৎ বুঝিয়ে বলবো। এটুকু তো আমরা করতেই পারি। সত্যি এর বেশি হয়তো কিছু করার ক্ষমতা নেই। যেখানে ক্ষমতা, প্রশাসন, আইন ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা সব একের সঙ্গে এক জুড়ে আছে, আমরা এই অসম শক্তির সঙ্গে লড়াইতে সবসময় পারবো তা নয়। আমাদের আশায় থাকতে হবে সাধারণ মানুষেরই, এবং সেই আশা যে পরমেশ্বরের ক্ষমতায় ক্ষমতাশালী হয়ে ওঠা মানুষকেও দেখিয়ে দিয়েছে কেমন করে চলতে হয়। তো সেই শিক্ষা আমরা সাধারণ মানুষের কাছ থেকেই প্রত্যাশা করতে পারি এবং সেই ভরসাতেই থাকবো। এছাড়া আর কি বা করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। আমি একটা কথা শুধু আমি একটা কথা শুধু বলতে চাই, সেইটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি, এইগুলো সম্পর্কেও সচেতন থাকা, সতর্ক থাকা আমাদের প্রত্যেকের এবং আমাদের পরিবারের লোকেদেরও এটা কিন্তু শেখানো দরকার। কারণ এইগুলো কিন্তু পরিকল্পিতভাবে এই কাজে ব্যবহার করা হচ্ছে। এই যে গণপিটুনি, সামাজিক যে অস্থিরতা তৈরি করা, মহিলাদের উপরে অত্যাচার তৈরি, এইগুলো অত্যন্ত আমরা দাঙ্গার সময় দেখেছি, আমরা ধুলাগড়ে দাঙ্গার সময় আমরা বারে বারে গেছি, সেই সময় আমরা গোটা পিরিয়ডে দেখেছি প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া গুলোকে মানে অত্যন্ত, আমরা এটা কেউই আজকে সোশ্যাল মিডিয়ার বাইরে নই, আমরা আমাদের পরিবারের লোকেরাও নয়, আমরাও নই, আমাদের বাচ্চারাও নয়, কিন্তু এইভাবে সতর্ক থাকা। কারণ এইগুলো আজকে প্রত্যেকটা রাজনৈতিক দল বা যারা এই ধরনের কাজ করে, যে যে মানে কি বলবো, যে সব বাহিনী যারা এগুলো করায় পেছন থেকে, প্রত্যেকে কিন্তু আজকে এই ধরনের বাহিনী, আইটি সেল বানিয়েছে, ট্রল বাহিনী বানিয়েছে। এদের সম্পর্কে সতর্ক থাকা, সতর্ক করা, এটাও কিন্তু আজকে আমাদের একটা সামাজিক কর্তব্যের মধ্যে, একটা দৈনন্দিন কর্তব্যের মধ্যে এসে, যে যা পেলাম ফরওয়ার্ড করে দিলাম বা যা দেখলাম অন্য জায়গায় সঙ্গে সঙ্গে কপি করে দিলাম, এইটা কিন্তু সচেতন মানুষরাও করে ফেলে। কিন্তু এই সতর্কতাটা আমি অন্তত আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যে আবেদন করব, যে একটা কিছু ফরওয়ার্ড করার আগে, একটা কিছু লেখার আগে চিন্তা করুন যে কি করছি, এটা সত্যি তো, একটু অনুসন্ধান করি না। এই যে ব্যাপারটা, এটা অত্যন্ত, হ্যাঁ, কি ফলাফল হতে পারে একটু ভাবা দরকার। এবং এই বিষয়ে আরো বিশেষভাবে আমি বলবো, মোহিত দাদা যদি এটা নিয়ে আরো কাজ করেন, কারণ যে কিভাবে এটা এগুলোর ভয়ঙ্কর ক্ষতি করছে। কারণ যে যারা মনোসমীক্ষক, তারা অনেক কিছু তলাতে গভীরে দেখতে পারে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি না। কাজে এটা আমি নিজের অভিজ্ঞতাও বলতে পারি, পারিবারিক অভিজ্ঞতাও বলতে পারি, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার, হাতিয়ার হয়ে গেছে। আমরা যেমন ব্যবহার করি ভালো কাজে, আবার এটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতিও কিন্তু করছে। এই ব্যাপারটাও একটু আমার মনে হয় খুব গুরুত্ব দিয়ে আলোচনা এবং দেখা দরকার। একদমই, মানে গত বছর দুয়েক আগে নোবেল প্রাইজ পেয়েছিলেন এক সাংবাদিক, তিনি উল্লেখ করেছিলেন ফেসবুকের ভূমিকার কথা, যে ফেসবুক কিভাবে জেনোসাইডকে প্রমোট করছে। সে এমন অনেক পোস্ট উড়িয়ে দিচ্ছে যে পোস্টগুলো, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার ঘটনা বলেছিলেন উনি, সেখানে জেনোসাইডকে প্রমোট করার ক্ষেত্রে ফেসবুককে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। আরেকটা কথা আমি না বলে পারছি না,
যে আজকে যারা এই নতুন ন্যায় সংহিতা আনছে, গণপিটুনির বিরুদ্ধে আইন আনছে, তারা কিন্তু গুজরাট গণহত্যার অন্যতম দাগী আসামি, একের পর এক। আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তারাই সেই সময় কিন্তু গণহত্যা ঘটিয়েছিলেন, এবং সেটাও কিন্তু মব লিঞ্চিং, ধরে ধরে পিটিয়ে মারা হয়েছে। তো এই ঘটনাগুলো কত মানুষকে খুন করেছিলেন ওরা ওই সময়? অন্তত 1,600 মানুষ কিন্তু গুজরাট দাঙ্গায় মারা গিয়েছিলেন, দুপক্ষ মিলিয়ে। হ্যাঁ, তার মধ্যে একটা বড় এবং সংখ্যক আজকে যে মানুষই ট্রল ছিলেন। বাহিনী, আজকে সোশ্যাল মিডিয়ায় তাদের ট্রল বাহিনী আজকে একটা ভয়ঙ্কর, তাদের আইটি সেল ভয়ঙ্কর ভূমিকা পালন করে, এবং ভয়ঙ্কর। এত আতঙ্কর। এবং আপনি দেখবেন, এবং এই যে সোশ্যাল মিডিয়ার যারা মালিক, তাদের সঙ্গে যে গাঁটছড়া, আপনি আজকে যদি এদের বিরুদ্ধে কিছু কমেন্ট করেন, আপনি এদের বিরুদ্ধে পোস্ট করেন, ঝাঁপিয়ে সেসব পড়বে, পোস্ট গুলো হয় তারা ডিলিট করে দেয়, অথবা সেগুলোকে তার কোনো রিচ থাকে না। যে আপনি এমন ভাবে তারা নিয়ন্ত্রণ করে, মানে শুধু নিয়ন্ত্রণ নয়, তাদের মানে সরকার থেকেও তাদের প্রতি এমন নিশ্চয়ই কেমন কিছু গোপন বোঝাপড়া রয়েছে, যে আপনি তাদের বিরুদ্ধে কিছু লিখতে পারবেন না, বলতে পারবেন না, কিছু ট্যাগ করতে পারবেন না, হয় ডিলিট করে দেবে। আর তারপরেও যদি 2-4টে বেরোয় যে ট্রল বাহিনী, আপনি সামাজিক ভাবে আপনাকে চরম হেনস্থা করবে। আমাকে এই সমস্তটাই এটা রঞ্জিত দা, পুলওয়ামার পর আনন্দবাজারে একটা লেখা লিখেছিলাম পুলওয়ামার ঘটনা নিয়ে। তো পুলওয়ামার ঘটনার প্রেক্ষাপট নিয়ে এবং কি ঘটেছিল সেটা নিয়ে, সেই অপরাধে আমাকে একজন চিকিৎসক, তিনি আমাকে বলেছিলেন যে রাস্তায় ফেলে আপনাদেরকে পেটানো উচিত। ঠিক আছে, তো এটা একজন শিক্ষিত মানুষ। এটা আমাদের তো রেগুলার, আমাদের যে ইনবক্সে আমরা যদি মানে সেগুলো আমরা গুরুত্ব দিই না, তাই প্রতিদিন মানে যখনই কোনো গুরুত্বপূর্ণ আমাদের পোস্ট আমরা করি বা কোনো সমালোচনা করি, এ তো নিত্যকার ব্যাপার। এবং তার যা ভাষা বা তার যা বক্তব্য, এগুলো মানে কি সামাজিক ভাবে ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের কাছে মানে লুকাতে হয় সেগুলো। এবং যে মানে মানুষের যারাই প্রতিবাদে এগিয়ে আসেন, বা এই ধরুন আমরা এই অনুষ্ঠান করছি, যদি কারো মনে হয় তাদের মতের সঙ্গে মিললো না, এখানেও নানা রকম কমেন্ট করা হয় যেগুলো আমাদেরও সহ্য করতে হয় এবং ইগনোর করতে হয়, কিছু করার নাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এখানে তুলে ধরার জন্য। এবং পাশাপাশি আমাদের যেটা বক্তব্য, যে প্রশাসনকে অত্যন্ত সচেতনভাবে এগিয়ে চলা উচিত, অত্যন্ত সচেতনভাবে প্রচার চালানো উচিত, যাতে এই সমস্ত ঘটনায় রাশ টানা যায়। কারণ যতটা প্রচার হওয়া উচিত ততটা প্রচার চলছে না, এবং প্রশাসন সেভাবে, আমরা এরকম ঘটনাও দেখেছি, একটি ভিডিও দেখেছি এরকম মব লিঞ্চিং এর, যেখানে পুলিশ দাঁড়িয়ে আছে কিন্তু সাধারণ মানুষ মেরেই যাচ্ছে, যাকে লক্ষ্য তাকে প্রচন্ড মারধর করছে, পুলিশ কিছুই করতে পারছে না। এই সমস্ত ক্ষেত্রে পুলিশের আরো বেশি অ্যাক্টিভ হয়ে এগিয়ে আসা উচিত, এবং সচেতন যদি আমরা নিজেদের মনে করি, আমরা সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষ যদি নিজেদের মনে করি, তাহলে আমাদেরও প্রতিবাদী হওয়া উচিত, কারণ এই বিপদ যে কোনো সময় আমাদের নিজেদের উপরও নেমে আসতে পারে। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন। নমস্কার। ধন্যবাদ।